কোনটাকে বলতো আমাকে? 5 নাম্বারটা, প্রথম দিনের ওখানে 5 নাম্বারটা। হুম, এটাতে কি সমস্যা? এখানের মধ্যে হচ্ছে তারের কোন প্রান্ত বেশি নিচু হবে। আমার অ্যান্সার আসছে আহ, এই প্রান্তটা, মানে যেখানে মিক্স আছে ওটা হচ্ছে ওটা বেশি প্রসারিত হচ্ছে, ওটা বেশি নিচু হবে। কিন্তু এটা তো বোর্ড কোশ্চেন না, তো আমি ওখানে অ্যান্সার দেখছি, ওখানে বলতেছে বিটা বেশি প্রসারিত হবে, মানে পিতলের যেটা পিওর ওটা বেশি প্রসারিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। মানে ওই ওই ওখানে তোমার প্রসিডিউর কি মিলছে? হ্যাঁ, প্রসিডিউর মিলছে, কি একটা প্রবলেম হচ্ছিল হচ্ছে ওখানে 250 নিউটন, মানে পিতল আর স্টিলের মধ্যে যে হ্যাঁ। 250 নিউটন বল, দুইটার মধ্যেই তো 250 নিউটন ধরছি। ওরা হচ্ছে পিতলের জন্য 250/2 আর স্টিলের জন্য 250/2, মানে এই তারের জন্য ওভাবে করছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ঠিক বলছো, মনে হয় 250 এখানে অর্ধেক ইউজ হবে, এখানে অর্ধেক ইউজ হবে। বাট তাও তো মানে সেম আসার কথা না। তুমি এফ ধরছো, তুমি 250 ধরছো, ওরা কত ধরছো? 125 ধরছো আর কি, তাই না? কিন্তু আমার তো এটা বেশি আসছে। আম, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একসাথে করি তাহলে। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি এটার জন্য এল ওয়ান কত পাইছো? এর ওয়ান আসছে হচ্ছে 8 × 10⁻³ আচ্ছা, এল ওয়ান। তো যদি তুমি 125 ধরো তাহলে কি টু, মানে টু ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, ভাগ হয়ে যাবে। আর এল টু কত আসছে? 6 × 10⁻³। 6 × 10⁻³ আর এটা কত বলছিলাম এল ওয়ান? 8 × 10⁻³, 8। আর এখানে এল কত আসছে পুরোটা? এটা স্মল আসছে হচ্ছে 10 × 10⁻³। 10 × 10⁻³। আচ্ছা, আমি যদি অ্যাড করি তাহলে 6 আর 8 মিল হচ্ছে তোমার কত হচ্ছে? 14। 14। 14কে 2 দিয়ে ভাগ করলে 7 হবে না? যদি 125 ধরি হ্যাঁ, 7 হবে। তাহলে 7, যদি ওদের মধ্যে হলে 7 আসার কথা, ওদের কি 7 আসছে? ওদের কত আসছে তা আমি ভুলে গেছি। আচ্ছা, তার সমস্যা না, আচ্ছা ওয়েট করো। আর এটা কত আসবে? 5 আসবে না যদি 125 ধরি? হ্যাঁ। 2 দিয়ে ভাগ করে দিতে আর কি, নাকি না? তাহলে এখানে তাও তো না, ওটাকে আর 2 দিয়ে ভাগ করা নাই, পিতলেরটাকে করা নাই। ভিতরেটা 250 রাখছে। হ্যাঁ, ওটাকে 250 আছে, এখানের মধ্যে করছে যে এখানে হচ্ছে এটাকে পিতলের জন্য 250 আর 250/2, স্টিলের জন্য 250/2। আচ্ছা, এটা কেন করলো এরকম? তোমার জানি না দুইটা ডিফারেন্ট করছে, উভয় তার উপর তো তোমার এফ সেম বলে স্যার। প্রযোজ্য। পরে হুম, পরে গেছে। হ্যাঁ, পরে এরকম আরেকটা ম্যাথ পাইছিলাম, ওটা তো দেখছি যে এরকম করছে, ওটাও আমাদের এরকম হওয়ার কারণে মিলে না। আচ্ছা, এই দুইটা আমাকে তুমি ছবি তুলে পাঠিয়ে দিও তো, যে দুইটা মিলে নাই তোমার আচ্ছা, ঠিক মেসেঞ্জারে, আছে। স্পেশালি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওদের আনসারটা পাঠিয়ে দিও, ওরা যেভাবে করছে আমি একটু দেখি, আমার ফ্রেন্ডের সাথে কথা বলে দেখি এই ম্যাথটা। ঠিক আছে, কোনো অন্য প্রসিডিউর আছে কিনা, এটা মানে স্ক্রিন দিয়ে করতে হবে না। তো দেখি আমি, ঠিক আছে, এটা আমি তোমাকে তাহলে নেক্সট জানাবো, আমি তো মনে করে দিও, ঠিক আছে। ওকে, এরপর তাহলে আমরা পরের পার্টে চলে যাই, ঠিক আছে, এটা আমি দেখবো, ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাস বলে দিচ্ছি তোমাকে। আমাকে দেখি এটা কি অবস্থা, অন্য কোনো প্রসিডিউর আছে কিনা। হ্যাঁ, সেকেন্ড পার্টের কি অবস্থা? সেকেন্ড পার্টে 1 নাম্বার প্রশ্নটার উদ্দীপকটা, 1 নম্বর এটার প্রশ্ন। উদ্দীপকটা কেমন জানি, এখানে ইনফরমেশন কম আছে। আচ্ছা, পয়েন্ট টু, এটা 0.2 মিলিমিটার ব্যাসের এটা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তোমার কি কি দেওয়া আছে? তোমার একটু দেখি, প্রথম তোমার টিটা দেওয়া আছে তাই না? জি। আমাকে আরও দেওয়া আছে, আমাকে এখানে টিও দেওয়া আছে তাই না? ওকে। হ্যাঁ। তো স্যার, তরলটাকে কি পানি ধরে নিব? তোমার ওটা লাগতেছে কেন? রো লাগবে না? ও আচ্ছা, রো রো রো, এক্স্যাক্টলি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 ডিগ্রি আছে পানি, বুঝছো? আর 140 হচ্ছে তোমার পারদ, ঠিক আছে। নর্মালি পানিটা 4 ডিগ্রি পর্যন্ত হয় আর কি, নর্মালি যদি কিছু দেওয়া ও, থাকে তাহলে 0 ডিগ্রি। তখন 0। হ্যাঁ, বাট যদি 4 ডিগ্রি, মানে
স্পেসিফিক এক্সাক্ট বানাইলে 4 ডিগ্রি হয় পানি, আর পাউডার জল হচ্ছে তোমার 140 ডিগ্রি। ঠিক আছে, জি। এখন তো পারো মানে রোদ 1000 আর ওটার জন্য 13,000 কত 13.16 সেন্টিমিটার 10 কিউব আর কি 13,600। 13,600। এখন তো পারা যাবে তাই না? জি। পারলে বইয়ে লিখে রাখি যে পানির স্পর্শকোণ 4 ডিগ্রি, পাউডারের স্পর্শকোণ 140 ডিগ্রি। 140 ডিগ্রি। হুম। 9 নাম্বার। নয়, একটি স্যার অসহবার মানে কি? অসহ বলটা আর কি, অসহ পীড়ন মনে আছে? আচ্ছা, অসহ বলকে অসহবার বলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। ভর মান হচ্ছে মানে এম, আর ভার মান হচ্ছে ডাব্লিউ, ওয়েট। ঠিক আছে, ওটা তো ভর, বল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভর কেন্দ্র ভার কেন্দ্র মনে নেই, পড়েছিলাম মনে হয়। মনে আছে। যে বার ভরটা, কেন্দ্র, হ্যাঁ। হ্যাঁ, ওই ভার আর ওজন হচ্ছে সেম জিনিস, বা ওয়েট বা বল একই হ্যাঁ, কথা। তাহলে পড়া যাবে এখন। এটা পারা যায়। দশের গ। 10 গ 1 মিটার, এবার এটা দেখো তো স্ক্রিনে যেটা তো সেটা নাকি? জি। হ্যাঁ, 1 মিটার লম্বা ইস্পাত ওটা। আচ্ছা, 1 মিটার লম্বা স্পেস আমার 2 লিটার প্রসেসর ক্ষেত্রফল এত এত, দুটো আর তার দুটি মুক্তি খণ্ডে এত বেশি দুটি ভিন্ন নিউরনগুলো যুক্ত করে। আচ্ছা, রাখছেন 1 মিটার লম্বা স্পেস আমার 2 লিটার প্রসেসর ক্ষেত্রফল আচ্ছা, এখানে আমার এল ক্যাপিটাল দেওয়া আছে, ঠিক আছে, দোনোটারই। ওকে, হুম। তারপর এ দেওয়া আছে ইস্পাতের আর তামা এরিয়া। ওকে, আচ্ছা, তার দুটির মুক্তি প্রান্তে এত ব্যাসার্ধের দুটি ভিন্ন উপাদান নিরেটগুলো যুক্ত করা হলো, এবং ইস্পাত তারের প্রান্তে এগুলোকে পানি ডুবানো অবস্থায় দৈর্ঘ্য প্রসারণ দ্বারা পানি ডুবানো অবস্থায় দৈর্ঘ্য প্রসারণ সমান হয়। আচ্ছা, ইস্পাত ও তামার ইয়াং এর গুণাঙ্ক এত, পানির ঘনত্ব এত। আচ্ছা, উদ্দীপকের তার দুটিতে সঞ্চিত শক্তির তুলনা করো। প্রথম কোয়েশ্চেন, তুলনা করতে বলছে। আচ্ছা, গ নম্বরটা পারা কোয়েশ্চেন সমস্যা হচ্ছে তোমার? তুমি উদ্দীপকটা বুঝছো? জি। উদ্দীপকটা বুঝতে তো আমি আমি একটু বলে দিতাম। উদ্দীপকটা হ্যাঁ, বুঝতেছি না। উদ্দীপকটা বুঝছো না, এটাই তো উদ্দীপককে বুঝে দিতে হবে। দাঁড়াও, মার্কারটা নেই, উদ্দীপকটা আমি তোমাকে ঠান্ডা মাথায় বুঝি, ঠিক আছে। আমার দুইটা তার আছে 1 মিটার লম্বা, ঠিক আছে, আমি তো দেখাই, এই যে 1 মিটার, জি। 1 মিটার, দুটা তার আছে ধরো, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা ধরো ইস্পাত, এটা ধরো তামা। ওকে, দুটা তার আমার আছে। আমি এখন কি করলাম, তার দুটির মুক্ত প্রান্তে এইখানে, এটা হচ্ছে মুক্ত প্রান্ত, এটা হচ্ছে আমার আবদ্ধ, এখানে আমি আবদ্ধ আছি, এটা মুক্ত প্রান্ত নিচেরটা আর কি। এই প্রান্তে আমি কি করলাম, একটা সেম ব্যাসার্ধের বাট ডিফারেন্ট উপাদান, এই উপাদান বি উপাদান, ডিফারেন্ট উপাদানের ইয়া রাখলাম, মানে গোলক রাখছি আর কি, ঠিক আছে। তো জি। ডিফারেন্ট উপাদানের গোলক যেহেতু আমি রাখছি, তার মানে এদের দুজনের ওয়েটও ডিফারেন্ট হবে না? জি। ওদের আয়তন কিন্তু সেম তাই না, আর সেম না, কত আয়তন বোঝান? আর আয়তন সেম, হচ্ছে কিন্তু উপাদান ভিন্ন হওয়ার কারণে ঘনত্ব ভিন্ন, তাই না? ঘনত্ব ভিন্ন, তাই ভরও ভিন্ন। হ্যাঁ, আমরা জানি কি রো ভি, তো যেহেতু আমার ভি সেম হইলে বাট রো টু সেম না, দ্যাটস ওয়াই ওদের ওয়েট ডিফারেন্ট হওয়ার কথা। জি। ওয়েট ডিফারেন্ট বলে মানে কি, ওদের পীড়ন, তারের উপর প্রযুক্ত পীড়ন ডিফারেন্ট হওয়ার কথা, ওদের প্রসারণ ডিফারেন্ট হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বলা হলো, আরটা একটু এখানে লিখে রাখি, কিন্তু এরপর আছে তার দুটি মুক্ত মানে 0.05 মিটার ব্যাসার্ধের দুইটি ভিন্ন উপাদান নিরেট গুলোকে আমি যুক্ত করছি। এবার ইস্পাত যেটা আছে, এটাকে আমি কি করলাম, পানির ডুবাই দিলাম। আমরা জানি কি পানির ডুবানো হলে কি হয়, আমার একটু মানে ওয়েট হারায় না, জি। ওয়েট কমে যায় না, ওয়েট হারাবে। ডুবন্ত হ্যাঁ। অবস্থায় ওয়েট, কিন্তু যার ফলে
এর উপর প্রযুক্ত পীড়নটা কম হবে এবং এই অবস্থা হচ্ছে দুজনের প্রসারণটা যে ইয়াটা আছে ডেল এলটা আছে, ডেল এলটা দুজনের ইকুয়াল হয় এই অবস্থায়। এটা এটা যেরকম ছিল সেরকম থাকবে, কিন্তু এটাকে আমি দুবন্ত অবস্থা রাখবো, মানে এটার পীড়নটা একটু কমাইছে আর কি। এখন আমার সেম হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝছো নাকি বলো? বুঝছি। আমি আবার বলি, ধরো আমার নর্মাল অবস্থা হলো, ধরো যখন তুমি পানিতে ডুবাও নাই, ধরো এটা ধরো তোমার ডেল পাইছে তুমি তো 10 মিটার ধরে নিচ্ছি, আর এটা ধরো 5 মিটার এই হ্যাঁ, অবস্থায় নর্মালি। বাট যেমনি তুমি এটা ডুবাই দিছো, ডুবাই দেওয়ার ফলে কি এর ওজন কমে গেছে না হালকা পাতলা, এটার ওজন কমে গেছে। তার ফলে 10 হ্যাঁ, থেকে কমে এখন 5 মিটার হয়ে গেছে এর প্রসারণটা, এখন ধরো ডেল সমান হয়েছে এলও না? কমে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এখন সমান হয়ে গেছে না? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা এই উদ্দীপক এটা এটা বোঝানো হয়েছে। তো এর উপর বলছে কি, ইস্পাত তো আমার ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে এত এত, ওয়াই বাই ওয়াই দেওয়া আছে দুটোটার, আর হচ্ছে পানির ঘনত্ব রো রো ওয়াটার দেওয়া আছে পানির ঘনত্ব। যাই হোক। এখন আমাকে বলছে প্রথম কথা যে উদ্দীপকে তার যদি সন্ধি শক্তি তুলনা করতে বলছে, বের করতে বলে না, তুলনা। ঠিক আছে না? আমি সত্যি সত্যি এখানে কি হবে, হাফ ইন্টু হ্যাঁ, পীড়ন ইন্টু বিকৃতি না? হ্যাঁ, হাফ ইন্টু পিরন। আচ্ছা। স্যার এখন হচ্ছে যেহেতু ওদের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সমান হয়ে গেছে, তাই আমি এটা ধরে নিতে পারবো না যে মানে ওদের উপর প্রযুক্ত বলও সমান। উম হ্যাঁ হ্যাঁ, আসলে দুইটা ডিফারেন্ট উপাদান তো, ইস্পাত আর তামা। হ্যাঁ, তো এখন আসলে দুইটা যদি ইস্পাত হতো তাহলে এভাবে বলা যেত প্রযুক্ত বল মনে হয় আচ্ছা, সমান বলতে পারবো না, যদি ইয়াং এর গুণাঙ্ক ডিফারেন্ট। হ্যাঁ, ব্যাপারটা বোঝাচ্ছে? আচ্ছা আমি প্রশ্ন একটু দেখি যাবো। বুঝছি। উদ্দীপকে তার দুটি সঞ্চিত শক্তির তুলনা করো। ওকে, তো এখন আমাকে বলছে যে পানিতে ডুবানো অবস্থায় দৈর্ঘ্য প্রসারণ সমান। আচ্ছা, এই অবস্থা আমার এখন সন্ধি শক্তি তুলনা করতে বলছে প্রবাবলি। ঠিক আছে, মানে হ্যাঁ, আমার ডেল দুটো সমান সমান ধরতে হবে দুটারই। হ্যাঁ, বুঝছো, আমার পানি এটা পানি ডুবানো আছে, এটা নর্মাল অবস্থা আছে। ঠিক আছে, হ্যাঁ, তো পিরিয়ড মানে কি আমার হবে এফ বাই জি। এ, আর এটা হবে কত, এটা ডেল এল। হবে ডেল এল বাই এল। এটা হবে কত, এফ বাই এ। ডেল বাই এ। আচ্ছা, এখন কি লেখা যায়? এখন যদি তুমি আবার ওয়াই সমান সমান কি যে নর্মালি এফ বাই এ বাই ডেল এল বাই এল, মানে না? জি। তাহলে আমি কি এখানে আর লিখে যাই, এফ বাই এ সমান সমান লিখতে পারি ওয়াই ইন্টু ডেল এল বাই এল না? হ্যাঁ, লিখতে পারি। কোনো কি লাভ হবে না? এফ বাই এ অথবা দাঁড়া এখানে আমি একটু চেষ্টা করি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, আমার এ দেওয়া আছে মানে না, এরিয়া দেওয়া আছে না? হ্যাঁ, এরিয়া এরিয়া দেওয়া আছে। এরিয়া দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা, এরিয়া দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। হ্যাঁ, এরিয়া দেওয়া আছে। আর হচ্ছে ওয়াই দেওয়া আছে। আর ডেল এল আর এল তো সেম। এল দেওয়া আছে। এল 1 মিটার, ডেল এল তো কাটাকাটি যাবে এখন। ডেল এল তো চলে যাবে। আচ্ছা, এক কাজ করতে পারি আমি এখানে এফ কে নাকি, আচ্ছা ডেল ডেল, আচ্ছা আমি ভুলি, আমি ভাগ করি, দুটা ভাগ করি। ঠিক আছে, ধর এর জি, সঙ্গে শক্তি W1, এর দৈনিক শক্তি W2, হাফ ইন্টু এফ বাই এ ডেল এল বাই এল ছিল, এটা হচ্ছে হাফ ইন্টু এফ বাই এ ডেল এল বাই, ঠিক আছে। তো এটা জি, একটা ছিল 0.9, তাই না? জি। আচ্ছা, এটা পর রাখছি আগে, ডেল কত আমার, দোনোটা কাটাকাটি হবে তাই না? এই যে পুরোটা তো হ্যাঁ, কাটাকাটি যাচ্ছে, কারণ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ডেল সেম, আর নিচে তো 1 মিটার, তাই না? আলটিমেটলি পুরোটাই কাটাকাটি গেছে। ঠিক আছে, হ্যাঁ, আমি এফ জি, কিন্তু জানি না, বুঝছো? হ্যাঁ, এফ জানি না। এখন আমার এফটা যে, মানে আমি ওয়াই জানি, আমাকে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ওয়াই জানি কিন্তু এক second, ঠিক আছে। আচ্ছা, আমার এখন আমি এখানে ওয়াই ওয়াই দিয়ে আসলে কিছু করতে হবে না, আমি ওয়াইটা দেওয়া আছে তো, ওয়াইটা দেখে আমার কিছু একটা বের করতে হবে। সেটা হচ্ছে ধরো আমি যদি এভাবে বলি
হুম হুম y ইন্টু ওয়াই থেকে এফ দুইটা বের করতে হবে। হুম 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 হুম, হুম। আমি এভাবে বলতে পারি এফ বাই সমান কত ওয়াই ইন্টু মানে ইস্পাতের জন্য কত হবে ওয়াই এস ইন্টু ডেল বাই এল না ওয়াই আর এফ, বলতে পারবো হ্যাঁ ওয়াই আর এফ এর, হ্যাঁ পারবো। না না সরি আবার এ এ তো মিসিং হয়ে গেছে আবার দাঁড়া। এফ সমান সমান কি লিখতে পারি ওয়াই ইন্টু এ ইন্টু এটা তাই না ওয়াই ইন্টু এ এল বাই ডেল এল, না, হ্যাঁ এ ঠিক ওয়াই আছে। ইন্টু ডেল কিন্তু লাভ হচ্ছে না কি আর চিন্তা করি হলো মানে হচ্ছে কি হচ্ছে পানি ঘনত্ব আচ্ছা, উম, তাহলে আমি এখন কি স্যার আমরা এখান থেকে হুম, ওয়াই মানে এফ ইকুয়াল ওয়াই ডেল এল বাই এল, এখান থেকে মানে এফ ওয়ান আর এফ টু কে, এফ ওয়ান কে এফ টু দিয়ে ভাগ দিয়ে এখান থেকে এফ আর ওয়াই এর রেশিও বের করতে পারবো না? পারা যাওয়ার তো কথা হুম হুম হ্যাঁ হুম তাহলে তো হয়েছে, এখানে রেশিওটা বসাই দিব। হুম 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 ঠিক আছে ঠিক বলছি হ্যাঁ ওভাবে করা যাবে আমি জানি এরিয়া জানি ইয়াং এর গুণাঙ্ক জানি তারপর হ্যাঁ আবার ডেল এল তো জানি না আবার ডেল এল তো কাটা যাবে, কাটা লাগবে না। যাবে আচ্ছা কাটা যাবে এল তো 1 মিটার ঠিক আছে ডেল কাটাকাটি যাবে তো আর এল 1 মিটার এভাবে তাহলে তামার জন্য সেম ভাবে বের করবো তারপর হয়ে যাবে ঠিক আছে তাহলে এভাবে করা যাবে ঠিক আছে করা যাবে ওকে পরেরটা একটু দেখি উদ্দীপকের পানিতে ডুবানো গুলোকে উপাদানের ঘনত্ব বেশি উদ্দীপকের হবে পানিতে ডুবানো গোলকটির উপাদানের ঘনত্ব বেশি হবে কিনা? মানে দুইটা গোলককে তো আমি ডুবাইছি না সরি হ্যাঁ, একটা গোলক ডুবাইছে একটা গোলক ওপেন একটা আছে ডুবাইছি আর একটা বাইরে আছে। হ্যাঁ তো এই দুটো রো বের করতে হবে ঘনত্ব বের করতে হবে ঠিক আছে আচ্ছা কিভাবে করা যাবে চেষ্টা করে দাঁড়াও হ্যাঁ দেখি তাহলে তো আহ যদি ইস্পাতের ক্ষেত্রে আমি ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে কি আমার ধরো এই এফ বাই এ মানে এটাকে এফ বাই ইন্টু জেড এল বাই মানে হচ্ছে কি ক্যাপিটাল বাই জেড এল না জি ক্যাপিটাল এল বাই ডেল এল। আচ্ছা এই এফটাকে আমার অরিজিনাল মানে অনলি গোলকের আয়তন অনলি গোলকের ওয়েট হবে না, ধরো গোলকের ওয়েট ধরলাম আমি ধরো রো কত ধরা যায় ধরো রো 1 ধরলাম এই গোলকের এই এই রো এ ধরি রো এ ধরি ঘনত্ব। আর এটা হচ্ছে রো বি ধরলাম ঠিক আছে হ্যাঁ, এখানে তোমার পুরোপুরি কাজ করছে কত রো ইন্টু বি ইন্টু জি মনে হয় তাই না হ্যাঁ, এটা কাজ করবে তাই না হ্যাঁ। কিন্তু এখানে কি তোমার পুরোপুরি রো ভি ইন্টু জি কাজ করবে না এখানে হচ্ছে ওজন হারাচ্ছে মাইনাস তাই কিছুটা কমে মাইনাস যাবে। কি পানির ওজনও কাজ করবে না পানির ওজন, হ্যাঁ। তো তোমার আবার আমরা পানির ওজনটা কি আমরা কি মানে ওই যে কত ওজন হারাবে হারানো পানির ওজন না হুম। তো হারানো পানির ওজন কিভাবে বের করবো বলতো আমরা জানি কি হারানো পানির আয়তন কত হবে গোলকের আয়তনের সমান না সাধারণত পানির আয়তন হবে বস্তুর আয়তনের সমান, হ্যাঁ গোলকের আয়তনের সমান। তাহলে আমার কি হবে তাহলে রো ওয়াটার ইন্টু জি হবে না দেখো তো এটা বুঝছো নাকি বলো আমি আবার বলি ঠিক আছে দেখো আমার এখানে গোলকের আয়তন হচ্ছে কি গোলকের ওজন হচ্ছে আমাদের রো মানে এখানে টোটাল কাজ করছে কি আমার গোলকের ওজন হ্যাঁ, মাইনাস কি একটা পানির ওজন মাইনাস পানির ওজন, মানে কি গোলক অপসারিত পানির হ্যাঁ ওজন। হ্যাঁ অপসারিত পানির ওজন মানে গোলক কি আমরা জানি কি গোলক একটা ওয়েট হারাবে এবং কত ওয়েট হারাবে যে পরিমাণ পানি অপসারিত পানির হ্যাঁ ওজন। অপসারিত পানির ওজনটা কি সে হারাবে না হ্যাঁ। এটা কি বোঝাচ্ছে আমাকে ধর 10 কেজি ধরো আমার আচ্ছা। ধরো ওয়েট যদি 10 কেজি হয়ে থাকে একটা গোলক তুমি ধর পানিটা চুবাইলা পানিটা ধরো 8 কেজি হলো 2 কেজি হুম। হারাই ফেলছে মানে কি দুই 2 কেজি কেজি পানি মানে আসলে 2 কেজি পানি অপসারিত দুই হয়েছে কেজি ওর পানি থেকে। অপসারিত হয়েছে তার মানে কি তাহলে টোটাল 10 কেজি তাহলে 8কে আমি কিভাবে লিখতে পারি 10 - 2 না হ্যাঁ 10 - 2 10 লিখতে মানে আমার পারো। কি গোলকের অরিজিনাল ওজন আর 2 মানে কি ওই হ্যাঁ, যে পানিটা সে অপসারণ পানির ওজন। হ্যাঁ। অপসারিত পানির ওজন না জি। আচ্ছা এখন আমরা জানি কি আবার অপসারিত পানির আয়তন ইকুয়াল টু কি আবার এই গোলকের আয়তন না মনে আছে দুইটা একটা ওজন একটা ওয়েট আয়তন হ্যাঁ। আর্কিমিডিস ল আর কি
হুম। গোলকের আয়তন ইকুয়াল কি অপসারিত পানির আয়তন না? জি, গোলকের আয়তন ইকুয়াল অপসারিত পানি। দোনোটার তাহলে ফার্স্ট টাইমে ভি ভি লিখে দিই, দোনোটার ভি ওজন আয়তন কিন্তু ভি, হ্যাঁ কিন্তু দোনোটার ঘন হ্যাঁ। তো সেম না, তাই না? না, দুটোর ঘনত্ব সেম না। এটার ঘনত্ব রো এ আর এটার রো ঘনত্ব এ রো আর এটা ডাব্লিউ। হচ্ছে রো ডাব্লিউ। আমার লাগবে ওজন, তাহলে কি জি গুণ করতে হবে এম জি আর কি, হ্যাঁ এখানকার জি গুণ করতে হবে। হ্যাঁ এটা তো আমার আলটিমেট এফ, দেখো তো হ্যাঁ। এখানে এটা হচ্ছে গোলকের, এখন পানিতে পানির গোলকের ডুবন্ত অবস্থায় আলটিমেট এফ হচ্ছে এটা, কিন্তু এখানে ডুবন্ত কিন্তু কোনো অবস্থায় বিয়োগ হচ্ছে গোলকের না, ওজন। এখানে কি পুরোপুরি না, গোলকের ওজনটাই কি পুরো ওজনটাই ব্যবহৃত এফ হচ্ছে। হিসেবে কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ। সবটা বোঝা গেছে? জি। তাহলে আমি এখানে এটা লিখতে পারি ওয়াই সমান সমান, তাহলে আমি এফ এর জায়গায় লিখতে পারি, তাহলে এবার বুঝতে, তাহলে আমার এখানে কিন্তু এখানে এফ সেম হবে না, এটা বুঝতে আমি তোমাকে। না, সেম হবে না। হ্যাঁ, মানে প্রসারণ সেম হতে পারে, এটা ডেল এল এটা ডেল সেম হতে পারে, বাট এটার ওজন দুটোর ওজন সেম হবে, কারণ কি ইয়াং এর কোনো ডিফারেন্স হবে, না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি লিখি রো এ, তারপর কি ছিল ভি জি মাইনাস রো ডাব্লিউ ভি জি, এটা হচ্ছে আমার এফ, ঠিক আছে? এ তো জি আমি জি জানি, এ আমার দেওয়া আছে, আমাকে ডেল কিন্তু সমান দুটোর, তাই না? জি ঠিক আছে, জি। আমি উল্টা লিখছি সূত্র করে, উপরে এল হবে নিচে ডেল হবে, তাই না? এটা ছিল ওয়াই ওয়াই ইস্পাত। একটু পজ করো তো, পজ দেখতে আমার, তাহলে আমি এটা লিখতে পারি ওয়াই ইস্পাত। জি ওকে, আমি এখান থেকে তাহলে আমি ধরো কি কি জানি না, খালি আমি কি জানি না, স্মল এলটা ডেলটা জানি না খালি, জি। বাট সমস্যা না, আমি এখন আমাকে বের করতে বলছে কি রো এ আর রো ভি এর কম্পারিজন, কোনটার ঘনত্ব বেশি কোনটার হ্যাঁ। ঘনত্ব কম। আমি এখন ওয়াই স্পেসের মান বসাই দিব, এরিয়া মান বসাই দিব, ঠিক আছে? আয়তন আয়তন জি। থাকবে, সমস্যা নেই। মানে এখানে মোট কথা আমি যদি এখানে আমি ওয়াই স্পেস আর ওয়াই তামাশা আমি লিখতে পারি রো এ আর রো। রো ভি জি বাই এ ইন্টু ডেল বাই ডেল, তাই না? জি। ঠিক আছে, হ্যাঁ এবার আমি যখন দুটোর আমি কম্পারিজন করবো, আমার কিন্তু ভি ভি কাটা যাবে কেন উপরে নিচে, হ্যাঁ, যাবে না। তো এল মানে তো 1 মিটার, তাই না? হ্যাঁ, মানে 1 মিটার আর ডেল এলো ডেল যাবে। ডেল কাটা যাবে গা। তাহলে আমার আলটিমেটলি হুম, থাকবে কি ওয়াই ইকুয়াল ওয়াই, আমার মান আমরা জানি, আলটিমেটলি আমার রো এ আর রো বি এর মধ্যে আমার কিছু সম্পর্ক চলে আসবে না, রেশিও আকারে। কম্পারিজন আসবে। হ্যাঁ ওখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ কোনটা কোনটা বড় কোনটা ছোট আমি বলতে পারবো না, হ্যাঁ, পারবে। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল কোশ্চেনটা, ঠিক আছে? দুবন্ত অবস্থায় কি কি অবস্থা হচ্ছে, ক্লিয়ার? জি জি। ওকে, পরে স্যার 13। এটা এটা না, এটার পরে 13। এটা জি, এটা। হ্যাঁ। আচ্ছা এখানে গ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে এটা বুঝি নাই, তার এই আচ্ছা প্রসারণ মানে। আচ্ছা, ধরো দেখি আমি 0.4 মিটার মিলিমিটার না না, পয়েন্ট, এটা না, এর আগেরটা। এটা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখি আমরা দেখি। তুই যদি পর্যবেক্ষণ করে একটি তার পি কিউ কে অনুভূমিকভাবে পি এবং কিউ বিন্দুতে দুটি অবলম্বনের সাথে আটকানো আছে, আচ্ছা হ্যাঁ। পি কিউ তার, আচ্ছা তারটি দৈর্ঘ্য তারটির এত, দৈর্ঘ্য 1 মিটার ব্যাস এবং এত, ব্যাস 2.8 তারের মিলিমিটার। মধ্যবিন্দুতে আর, 8 কেজি বল জোড়ালে তারটি 2 সেন্টিমিটার বেঁকে নিচে হ্যাঁ নামবে। কোশ্চেনটা খুব সুন্দর করে বুঝে দিই, দেখো খুব মজার একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রাস্তা হয়ে গেল। দেখছি
দেখি আমরা এখানে বলা আছে তোমার পিকিউ একটা তারকে এভাবে আছে, এভাবে কানেক্টেড আছে অনুভূমিক ভাবে, বুঝছো? জি। এবং এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত আমার 1 মিটার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদম মাঝারি বিন্দু একটা আর আছে, ঠিক আছে? জি। আরে তোমার কি করলাম, আমি একটা 8 কেজি বল। হ্যাঁ একটা ওয়েট আমি দিলাম, তো তুমি একটা তারে যদি একটু ঝুলে দাও, তারটা কি টান টান হয়ে থাকবে, একটু একটু হেলে পড়বে না এভাবে? না, ফেলে পড়বে, হ্যাঁ। এভাবে হেলে পড়ছে। এই 8 কেজি একটা ভরের জিনিস ঝুলানোর কারণে, একদম মিডল পয়েন্ট, ঠিক আছে? জি, ক্লিয়ার? জি, তো জি। এটা ঝুলানোর কারণে বললো যে যে 8 2 কেজি বল ঝুলে সেন্টিমিটার থাকতে, বেঁকে নিচে নামে যায়। মানে এই যে এটা 2 সেন্টিমিটার দেওয়া আছে তোমার, বুঝছো? হ্যাঁ, বড়টা দেখো, হ্যাঁ, ক্লিয়ার এটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমার এখানে আমি সবই জানি, এটা 50 সেন্টিমিটার, এটা 50 সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, তো কোয়েশ্চেন হচ্ছে তোমার এখন, আগে পিকিউটা আমার 1 মিটার ছিল না, হ্যাঁ, যেখানে এই ঝুলানোর ফলে এখন এটা প্লাস এটা, ঠিক আছে? মানে এই পয়েন্টটাকে তো জি, বই প্রশ্ন দেওয়া আছে কত, এইচ পয়েন্ট। হ্যাঁ, আগে তোমার পিকিউ সমান ছিল কত এস আমার 1 মিটার, এখন আমার 1 পিকিউ সমান মিটার। সমান লিখতে লিখতে হবে পিএস পিএস প্লাস, প্লাস এসকিউ। হ্যাঁ, তো পিএস প্লাস এসকিউ বের করে দেখবো আমি আলটিমেটলি 1 মিটার আসে কিনা, বা নিশ্চয়ই বাড়ছে, বাড়বে তো, একটা তো বাড়বে, প্রসারণ হবে না? হ্যাঁ, এই কি বললাম প্রসারণ জি, হচ্ছে সেটা বের করতে হবে। আচ্ছা, কোশ্চেনটা বোঝা গেছে? বুঝছি। এখন এখানে থিটাটা কি করব? হ্যাঁ, আমরা কিভাবে বের করবো সেটা একটু দেখি আমরা, ঠিক আছে? দেখো টিটা দেওয়া আছে, এটা এটা দেওয়া আছে টিটা, টিটা মনে লাগবেও না, যাই হোক আমার কোশ্চেনটা কি তাহলে আমার হ্যাঁ, তা আমার তারের প্রসারণ বের করো। আসলে আমরা কি বের করতে পারবো, পিএস প্লাস কিউএস বের করবো, দেন এখন হচ্ছে নিউ পি কিউ প্রাইম, তো পি কিউ প্রাইম থেকে পি কিউ হ্যাঁ, বাদ দিলে আমার কি টোটাল প্রসারণ কত সেটা বের বের হয়ে যাবে না? সেটা, হ্যাঁ, বের হয়ে যাবে। তাই আমি পিএস সমান কি লিখতে পারি? পিএস সমান সমান লিখতে পারি যে হচ্ছে 50 স্কয়ার প্লাস 2 স্কয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই রুট পিথাগোরাস ওভার দিয়ে করতে 50 পারি, স্কয়ার হ্যাঁ পিথাগোরাস, হ্যাঁ হ্যাঁ। পিথাগোরাস, ঠিক মানে আমি কিউটা বের করতে পারবো না ও, এটাও পিথাগোরাস তো দিয়ে? এভাবে হয়ে যাবে, তাহলে আর হ্যাঁ, থিটা লাগবে থিটা না। লাগতেছে না, বা তুমি যদি আমরা আমি থিটা ইউজ করবো তাহলে হচ্ছে কি ওই সাইন থিটা কস থিটা ওই সূত্রগুলো ওই ইউজ সাইন করবো। থিটা কস থিটা দিয়ে থিটাটা বের করো। হ্যাঁ, ব্যাস, এই আর আলটিমেটলি যখন পিএস পিএস এসকিউ বের করবো দেখবো যে পিকিউ এন্ড 1 মিটার একটু বেশি আসছে, তাহলে আমি আগের হ্যাঁ, থেকে বাদ দিয়ে দিবা, কত হচ্ছে সেটা হচ্ছে আমার প্রসারণটা, ক্লিয়ার? জি, আর তার উপাদানের ইয়াং এর গুণাঙ্ক, ওটা পারছি। ওটা কিভাবে করছো? y ইকুয়াল f বাই a ইন্টু l বাই l, ওখানে আমি এলটা মানে দৈর্ঘ্য প্রসারণটা ইউজ করছি 0.02। নো নো টিপা, এটা দৈর্ঘ্য প্রসারণ না, তার দৈর্ঘ্য প্রসারণ কি মিন করে বলতো? ওর দৈর্ঘ্য যেটা ছিল দৈর্ঘ্য সেটা কতদূর প্রসারণ বাড়ছে? হচ্ছে তারের দৈর্ঘ্যটা, আদি দৈর্ঘ্যটা কতটুকু বেড়ে হ্যাঁ, গেছে। 2 সেন্টিমিটার আসলে কোনো দৈর্ঘ্য বাড়ানো, ওর দৈর্ঘ্য তো এখানে নেই যে পি কিউ পিএস এস কিউ, তাই না? আগেও আগে চারটে হ্যাঁ, এরকম ছিল, এখন চারটে এরকম বেগে এভাবে হয়েছে, এভাবে আসে, ঠিক আছে না? হ্যাঁ। তো এইখানে কত বাড়ছে এটা, না আমি গতে যে তুমি যে আচ্ছা, এল তাহলে বলেছো, গ থেকে যে দৈর্ঘ্য প্রসারণ বের হ্যাঁ করবো হ্যাঁ সেটা দিয়ে হ্যাঁ, করতে হবে। ওইটা এখানে, হ্যাঁ ওইটা দিয়ে এখানে করতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে তোমার এফ এফ কি ইউজ করবো? এফ 8 কেজি, 8 ইন্টু 9.8, 8 ইন্টু 9.8। আচ্ছা 8 কেজি ইউজ করবো, একটু দেখি তা। উম, আচ্ছা তুমি একটু, আমরা একটু একটু তুমি এফ এ চলে যাও তো, মানে স্লাইডটা আমি একটু দেখি, দাঁড়াও স্লাইডটা একটু তোমাকে আমি দেখাই একবার, এইচএসসি কোথায়, ফিজিক্স পাস পেপার, দাঁড়া আসুক, টাইম নিচ্ছে। আম, কোথায় ছিল জানি,
সান্দ্রতাতে না না না, একটু খেয়াল করো তো, এই এফ টার পরিচয় একটু দেখো তো, কি কইছে এফ, কি বলছে বলো তো? দৈর্ঘ্য বরাবর বল। দৈর্ঘ্য বরাবর, মানে আমার একটা দণ্ড যদি এরকম ছিল, ঠিক আছে, হুম, তুমি একটা বল প্রয়োগ করার ফলে দণ্ড এইদিকে বাড়ছে, তাই না? কোন দিকে বাড়ছে? এই বরাবর বাড়ছে, দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর বাড়ছে। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে বাড়ছে এদিক দিয়ে। তো তোমার বলও নিতে হবে এই বরাবরের বলটা, এই বরাবর যে বলটা কাজ করছে। একটু খেয়াল করে হ্যাঁ, দেখি, আমার তারটা ছিল এরকম, তারটা লম্বা এরকম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তুমি বল কিন্তু এদিক দিয়ে কাজ করছে 8 কেজি, তাই না? হ্যাঁ। একটু চিন্তা করে দেখো তো, 8 কেজি বলটাকে দৈর্ঘ্য বরাবর কাজ করছে এটা, না, না, তার মানে এটা নিলে কি হবে? এটা নিলে হবে কিন্তু না। হবে না। আমার কিন্তু অলস মনে রাখতে হবে যে আমি এই যে আমরা যে এফ বাই এ ডিভাইড বাই এল বাই যেটা লিখতেছি, আমরা কিন্তু এফটা কিন্তু আমার দৈর্ঘ্য বরাবর বলটাকে কাউন্ট করতে হবে। কথা বোঝা যাচ্ছে আমার কথা? জি, জি, বুঝছি। তো আমার কিন্তু এমজি কাউন্ট করলে হবে না, আমার হচ্ছে তারটাকে এই যে এই দেখো, এই এই তার এই পিএসটা কি, এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ কি, পিএসএ হচ্ছে আর এসকিউ তো হচ্ছে না, কাইন্ড অফ হ্যাঁ, হ্যাঁ, দুটো প্রসারণ কিন্তু কাইন্ড অফ, একটু যদি হ্যাঁ। ওভারঅল চিন্তা করো, তাই না? পিএসএ একটু তাহলে পড়ছে, এফ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে এখানে দেওয়া আছে পিএসআরএস। কিন্তু, দেখো এই যে এফ এফ এই যে এফটা এখানে এদিক দিয়ে কাজ করছে এই বরাবর, ঠিক আছে, হ্যাঁ, আর এই এসকিউ তে এই বরাবর কাজ করতেছে। আমাকে বোঝা যাচ্ছে? দুইটা এফ, জি, এখানে একটা বুঝছি। এফ কাজ করছে, এখানে এই এফ কাজ, এই এফটা হচ্ছে আমার পিএস কে বাড়াচ্ছে, এই এফটা হচ্ছে এসকিউ কে বাড়াচ্ছে, এই টান বলটা। বুঝা যাচ্ছে হ্যাঁ, আমার কথা? হ্যাঁ। ঠিক আছে, তার মানে এখানে আমার জি, তাহলে দেখো তো, এটা যদি এমজি হয়ে থাকে, আমি এটা মানটা নিব হবে খালি, এমজি কস থিটা। এটা হবে এমজি কস থিটা, এটাও এমজি কস থিটা, এটাও এমজি কস থিটা, হ্যাঁ। টোটাল এফ কত হবে? 2 এমজি কস থিটা। এমজি, 2 এমজি কস থিটা, হ্যাঁ। বুঝা গেছে আমার কথা? এই জি। যদি খেয়াল রাখতো, ঠিক আছে, আমার এফ হিসেবে কিন্তু আমার দৈর্ঘ্য বরাবর বলটা নিতে হবে প্রথম কথা, এখানে দেখো দুইটা, এখানেও একটা এফ কাজ আর করছে, এই এখানে টান বলটা প্রশমন হয়ে যাবে না এখানে যে দুই দিকেই দেখাচ্ছে? না না, মানে ব্যাপারটা হচ্ছে তোমার এই দেখো, মানে এখানে দুই জায়গায় দেখানো হচ্ছে তোমার, দেখো এই যে একটা হচ্ছে তোমার এই এমজির কারণে তো, হ্যাঁ, আর আরেকটা তোমার এই এখানে একটা তোমার আছে না, ও ধরে রাখছে না সুতার তোমাকে, টান। সুতার টান, হ্যাঁ, ওটার কারণে। তো এখানে আসলে আমার প্রসারণ দেখাচ্ছি, প্রশমন তো অফকোর্স হবে, প্রসারণ প্রশমন হচ্ছে বলে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে না। তুমি যদি এটা যদি বেড়ে যেত তাহলে ছিঁড়ে যেত, কিন্তু একটা আমার এটা হচ্ছে একটা অন্য ধর্ম, মানে কিছু ইলাস্টিক ধর্ম আসার ফলে, মানে স্থিতিস্থাপক ব্যবসা করার কারণে একটু প্রসারিত হয়ে গেছে, একটু বিকৃত হয়ে যাচ্ছে। হুম, হুম, ব্যাপারটা হচ্ছে এই এই এফটার কারণে একটু বিকৃত হয়েছে, বাট হ্যাঁ অফকোর্স এটাকে এটা আছে বলে তো আসলে কি ছিঁড়ে যাচ্ছে না, নাহলে তো তোমাকে ছিঁড়ে যেত, তাই না? আমি তোমাকে মনে আছে, আমাকে আমি বলছিলাম যে দুই দিকে দেখাচ্ছিল, মনে আছে? যে এখানে একটু দেখাই, আমি যেন এখানে দেখাচ্ছিলাম, এই দেখো, হ্যাঁ, ওদিকে দুই দিকে দুই দিকে বলটা না দেখাচ্ছিলেন, দেখা জি। যাচ্ছে, দেখা যাচ্ছে দুই দিকে কিন্তু দেখাচ্ছিলাম। তোমার তো কারণ এখানে তোমার এই এদিকে ধরতেই যাবে না, তো এটা ওদিকে চলে যেত, ওদিকে মুভ করা শুরু করতো। হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, বোঝা গেছে? এই জন্য দুইটা দিকে দেওয়া, বুঝছি। দুইটা ডিরেকশন দেওয়া আছে, ঠিক আছে। জি, একটাই তোমার একটা 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 বলে তুমি ধরে রাখছো, এবার তুমি টানতেছো, এটা যখন তুমি টানবে এটা তোমার ধরে রাখতে হচ্ছে তোমাকে, সেই জন্য এদিকে বলটা হচ্ছে ওদিকে আছে, ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি এটা না ধরো তাহলে এদিকে চলে যেত, তুমি এটা তো প্রসারিত হচ্ছে না, ব্যাপারটা বোঝা গেছে? জি, বুঝছি। ক্লিয়ার তাহলে? তাহলে আমরা এখানে হ্যাঁ, এমজি কস থিটা, 2 এমজি কস থিটা কাজ করবে, ক্লিয়ার? জি, তাহলে তাত্ত্বিক উপাদান নিয়ে এটা এখন তো পারা যাবে, তাহলে এটা একটু স্টার মার্ক দিয়ে রাখি, আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস। এটা কোথাকার কোয়েশ্চেন? এটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ওকে। জি। হ্যাঁ, এরপর 18 এর গ। 18, এটা না, ওটা না। 4 × 10⁻⁴ ব্যাস বিশিষ্ট 500টি, এটা। এটা আর কি, হ্যাঁ ঠিক আছে না? হুম, এটার আনসারটা, আচ্ছা, 4 নাম্বারটার আনসার প্রয়োজনীয় শক্তি আর নির্গত শক্তি। আচ্ছা আচ্ছা, দেখি আমরা এখানে কোয়েশ্চেনটা কি, আমি একটু পড়ে দেখি। হচ্ছে তোমার 4 × 10⁻⁴ সামথিং, হোল করি। পানির এইসব এই একসাথে মিলে পানির অনেক ম্যাথের আছে, পানির টপিক ইম্পর্টেন্ট। কোথায় গেল?
4 in 10 minutes পর ব্যাচ বিশিষ্ট 500 পানিকে ফোটাকে একটি বরফে তৈরি করা বরফটাকে 212টি ক্ষুদ্র ফোঁটা স্প্রে করা হবে। আচ্ছা, তোমার দেখো ফার্স্টে তুমি একটা পানির ফোঁটাকে একত্রিত করে বরফটা বানাচ্ছ, ঠিক আছে? জি তোমার তাহলে কি এখানে আবার কি এখানে বললো হচ্ছে বরফ, শক্তি নির্গত হবে। হ্যাঁ। আর হচ্ছে তোমার একটা বরফটাকে যখন তুমি আবার ইয়া করবা ছোট তখন শক্তি কি খরচ করতে হবে তোমার। তখন শক্তি, তখন প্রয়োজনীয়, হ্যাঁ শক্তি খরচ হবে। যেটা আমরা করি, যেমন আমরা ধরো এই আমরা যখন ইয়া করি পুশ মানে ইয়া করি এই বিভিন্ন স্প্রে করি, তখন আমাদের এখানে হাত দিয়ে হ্যাঁ পুশ করতে হয় না, ওইটা যেমন শক্তি ইচ্ছে হ্যাঁ শক্তির প্রয়োজন হয়। প্রয়োজন হচ্ছে। বাট যখন অটোমেটিক তোমার 20টি ফোঁটা অনেকগুলো ফোঁটা কনভার্ট হচ্ছে, ওখানে কিন্তু কোনো শক্তি প্রয়োজন হচ্ছে। মানে বড় হ্যাঁ থেকে ছোটতে বানানোর জন্য তোমার শক্তি লাগতেছে, কারণ কি? কারণ আমার ডেলে বড়তে যখন ছোটতে হচ্ছে তখন ডেলেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, বড় থেকে ছোট হলে ডেলে বেড়ে যাচ্ছে, ছোট থেকে বড় হলে ডেলে কমে কমে যাচ্ছে, যাচ্ছে। দ্যাটস একটাতে শক্তির দরকার পড়ে, একটাতে শক্তি নির্গত। নির্গত হয়। আচ্ছা, কারণ কি সমস্যা তাহলে এটাতে? এটার অ্যান্সারটা হচ্ছে কিনা বুঝতেছি না। হচ্ছে অ্যান্সার বলো দেখি আমি মিলাই। নির্গত শক্তি আসছে হচ্ছে 1.58 ইন্টু 10⁻⁵ জুল। হ্যাঁ হয়েছে তো, কারেক্ট। তারপর প্রয়োজনীয় শক্তি আসছে 1.13 ইন্টু 10⁻⁵। হ্যাঁ কারেক্ট, সূত্র তো একটাই, তাই না? ডাব্লিউ ডেল, হ্যাঁ তো ডাব্লিউ না বলে আমি ই ডেল এ ইন্টু টি। E del equal to W del A into T। ওকে, এরপর 21 গ। এটা 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 নাকি দেখো। 21 একদম লাস্টেরটা। হুম, এটা জি। আচ্ছা, কি বলা হলো? 0.1 ব্যাসার্ধের একটি কাঁচকণার এক প্রান্তে এত সান্দ্রতাঙ্ক বিশিষ্ট কোনো তরঙ্গ ডুবে কিছু তরল উপরে উঠতে হয়, কিছু তরল উচ্চ থাকে। উক্ত তরল পৃষ্ঠের লম্বের সাথে 30 ডিগ্রি কোণে তরল একটি গুলি ছোড়া হয়। উক্ত তরলের পৃষ্ঠের লম্বের সাথে 30 ডিগ্রি 30 কোণে ডিগ্রি কোণ। তরলের মধ্যে একটি গুলি ছোড়া হলো। আচ্ছা, গুলিটি ব্যাসার্ধে গুলির তরলের ঘনত্ব এত। গুলিটা যে শিশা দিয়ে তৈরি, হ্যাঁ গুলির ঘনত্ব এত। আচ্ছা, প্রথম কোশ্চেনে তরলের পৃষ্ঠটা নির্ণয় করো। এটা পারছি। গুলি থেকে তরল পৃষ্ঠ লম্ব বরাবর তরলে ছুলে প্রান্তিক বেগ কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা, ব্যাপারটা একটু খেয়াল করি আমরা। দেখো, আমি একটা গুলি যদি ছোড়া হয় তাহলে গুলিটা কি হ্যাঁ প্রান্তে বেগে পড়বে না? হ্যাঁ একসঙ্গে গিয়ে প্রান্ত বেগ বলে। মানে এটা কি বলে অন্তবেগ মনে না, টার্মিনাল ভেলোসিটি। প্রান্ত অন্তবেগ বলে, প্রান্ত বেগ বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো নর্মালি এটা জানি, তাই না? এটা কিভাবে বের করতে সেটা জানি। সেটা জানি। সেটা কিভাবে বের করে বলতো? পি সমান সূত্র হচ্ছে ডিরেক্ট 2/9 into r square rho water minus rho solid minus rho fluid into g by eta। এখানে সলিড কিন্তু আমরা গুলিটা, তাই না? সলিড হচ্ছে গুলি আর ফ্লুইড হচ্ছে পানি। হ্যাঁ, তুমি মনে তাহলে এই লম্বা বরাবর ভিটা বের করতে পারবে না, এই বরাবর ভিটা। হ্যাঁ ওটা পারবো। হ্যাঁ, তাহলে এটা এখন অ্যাঙ্গেল যদি সরানো হয়, ঠিক হুম, আছে, এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা কত হবে বলো তো? এটা তুমি বের করতে পারো না এটা যদি ভি এটা যদি বের করতে পারো তাহলে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভি মানে উপাংশটা বের করতে পারবো না? ভি ভি কস কস 30, থিটা হবে। ভি কস 30, হ্যাঁ ঠিক আছে না? তাহলে কি হবে, অ্যাঙ্গেলে কমে যাবে না? আচ্ছা হ্যাঁ, ওইটাই বোঝানো হচ্ছে। কমে যাবে। অ্যাঙ্গেল অফকোর্স কমে যাবে, কিন্তু অ্যাঙ্গেল বরাবর চললে কম আসবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। এটাই শেষ, পারা যাবে তাহলে সব। জি পারবেন। Okay. তাহলে আমাদের মোটামুটি বুঝতে হবে। তাহলে মোটামুটি যেটা আমরা শেষ, ঠিক আছে? আমরা তাহলে আজকে বইতে কিছু প্রবলেম আছে? বইয়ে হুম। আচ্ছা তার হ্যাঁ অফকোর্স পড়ো, তাহলে আমি বইটা নিয়ে আসছি দেখছি।
হ্যালো। জি স্যার। হ্যাঁ। হুম, বলো। কোথায় সমস্যা? স্যার এখানে বলতেছে হচ্ছে প্রবাহী প্রকারভেদের মধ্যে চ্যাপ্টার 7। 7.11 হুম। সমপ্রবাহ এগুলো? জি। সমপ্রবাহ, অসমপ্রবাহ। যদি প্রবাহী, আচ্ছা হ্যাঁ, বলো এবার কি সমস্যা এটা? এখানে বলতেছে হচ্ছে সমপ্রবাহের এর সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকবে। আবার সমরেখ প্রবাহের মধ্যে বলতেছে প্রত্যেক বিন্দুতে প্রবাহীর বেগের মান ও দিক যদি সর্বদা অপরিবর্তিত থাকে, তাহলে এই দুটা সেম জিনিস না? ধরেছি। আবার স্থির প্রবাহ তো একই কথা বলছে, প্রবাহী বেগ সমান। আচ্ছা। প্রবাহের বেগ, আসলে তো সর্বক্ষণ প্রবাহী বেগ ধ্রুব থাকে। আচ্ছা, বুঝছি। ব্যাপারটা সমপ্রবাহ হচ্ছে তোমার, ধরো টাইমটা হচ্ছে এখানে মেইন। ঠিক আছে? সকালে যে বেগ, হ্যাঁ দুপুরেও সেই বেগ, রাতেও সেই বেগ, অলওয়েজ সেম টাইম। মানে টাইম হ্যাঁ এনি টাইমে বেগটা কনস্ট্যান্ট। হ্যাঁ সকালে ঠিক আছে, মানে সকাল বিকাল দুপুর কোনো সমস্যা নেই, সর্বক্ষণই সেম বেগ থাকবে। স্থির প্রবাহ বলছে তোমার সকালে একরকম বিকালে একরকম হইতে পারে, বাট সর্বোচ্চ সেম হবে। পুরো এরিয়া জুড়ে আমার সকালে যদি 10 থাকে সবখানে 10, দুপুরে যদি 20 হয়ে যায় সবখানে 20, এরকম। মানে স্থির হচ্ছে আমার সর্বত্র। এরিয়াটা হচ্ছে মানে ডিফাইন করছে, এরিয়াটাকে হাইলাইট করা হচ্ছে, সব এরিয়া জুড়ে আমার কি সেম থাকবে। আর সমতে আমার সব টাইমটাকে হাইলাইট করা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ আর সমরেখা হচ্ছে আমার সবই, প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান, দিক সবই কি একই একই থাকে। মানে এখানে হচ্ছে তোমার মান প্লাস দিক দোনোটার কি স্থিরের মতো। স্থিরে খালি বেগটা সমান বলছে, মানটা মানে সমান বলছে। আর সমরেখা হচ্ছে তোমার কি দিকটাও কি সেম, মান দিক দোনোটাই সেম একই। বুঝা গেছে? এগুলো তোমার হচ্ছে ওই মেডিকেলে লাগবে আর কি, এমসিকিউ গুলো। বুঝছো? এসব এমসিকিউ কেমনে বেশি অত বেশি এত ডিটেলস এর ইন্টারাকশন আর কি বোর্ড, তুমি কি বোর্ডে এমসিকিউ দেখি তাহলে বুঝবা আর কি। এগুলো এমনি তোমার মেডিকেলের জন্য লাগবে। ঠিক আছে? বাট ইঞ্জিনিয়ারিং বলো, ওগুলো অত ডিটেলস এ আসে না। তাও পড়ে রাখা ভালো অফকোর্স। তুমি তো আর কি মানে পারলে ওই একটু দেখিও আর কি, ওই কি বলে বোর্ডের এমসিকিউ গুলো একটু দেখি। ঠিক আছে? তাহলে তোমার এমসিকিউ সম্পর্কে আইডিয়া হবে। ঠিক আছে? যেমন তুমি একটু চলে যাও, দেখবে তোমার সবই পারতেছো। যেমন ধরো এক নম্বর বোর্ডের এমসিকিউ একটু দেখো। কোন পদার্থের অণুগুলির মধ্যে নির্বল শূন্য হয় যখন এটা আবার কোনটা বলেছো তোমার? এটা মানে শুরুতে একদম আর ইকুয়াল টু আর নট। আর নট এগুলো তো মানে তোমার ওই যে রেডিয়াস অফ অ্যাটম, বন্ধনে থাকাকালীন ব্যাসার্ধতা। স্যার এটা এখানে ছিল আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল সমান হয় যখন আর ইকুয়াল আর নট। বুঝছি, পাইছি। বল এসছে পাইছি 7.3.1, তাই না? হ্যাঁ আচ্ছা। এটা তো কি জানা জানা আছে তোমার? এই কার্ভটা কি আইডিয়া আছে তোমার? পড়ছো এটা আগে? হ্যাঁ অ্যামাগার বক্ররেখা, এটা ওই যে আদর্শ গ্যাসের সময় পড়ছিলাম, তো তারপর কেমিস্ট্রিতে পড়ছি। এটা অ্যামাগার বক্ররেখা। এটা অ্যামাগার বক্ররেখা না? অ্যামাগার বক্ররেখা কি কি ছিল যে আমি তো নিজেও ভুলে গেছি। হ্যাঁ আদর্শ গ্যাস ছিল, আর আদর্শ গ্যাসের সাপেক্ষে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, ওদের কার্ভগুলা আঁকা ছিল। আচ্ছা। ও আচ্ছা না, 7.3। এটা অ্যামাগার বক্ররেখা না স্যার, হ্যাঁ এটা এটা তোমার, হচ্ছে হ্যাঁ এটা তোমার আমি একটু বলি। ঠিক আছে? এটা আমি তোমাকে একটু সুন্দর করে বলি। ঠিক আছে? ব্যাপারটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখি আমরা।
এটা হচ্ছে তোমার দুইটা অ্যাটম, ধরো দুজন মানুষ, ঠিক আছে? হ্যাঁ ধরো আমাদের ভার্সিটি চিন্তা করো, আমরা ধরো কুয়েটে পড়ি, ঠিক আছে? আমি ধরো চিরাং থেকে আসছি, আমার ফ্রেন্ড আসছে ময়মনসিং থেকে। তা আমরা যদি ময়মনসিং বা থাকতাম, আমি যদি আমি আমার ফ্রেন্ড যদি ময়মনসিং থাকতাম, আমি যদি চিরাঙে থাকতাম, আমাদের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ হইতো, বন্ড হইতো, কোনো না, বন্ধন হইতো? না, তো বন্ধন হওয়ার জন্য আমাদের কাছ থেকে ক্লোজ হতে হবে, কাছে আসতে হবে, তাই না? বলো, কাছে আসতে জি হবে। তার মানে আমাদের আকর্ষণ বলটা আমাদের কি হইতে হবে, মানে যত দূরত্ব কমবে তত বাড়বে, ঠিক আছে না? জি ঠিক আছে। তো জি আমাদের আকর্ষণ বলটা ফোর্স, একটা হচ্ছে ফোর্স ভার্সেস ডিসটেন্স, আর একটা হচ্ছে এনার্জি ভার্সেস ডিসটেন্স, দুইটা কার্ভ আছে, ঠিক আছে? জি আচ্ছা, তো আমাদের হচ্ছে যত তোমার ইয়া হবে, যত তোমার কি কাছে আসবো, তত আমাদের মধ্যে আকর্ষণ বল বাড়বে, ঠিক আছে? জি ওকে। বাট ধরো এমন অবস্থা হলো যে ও বেশি ক্লোজ হয়ে গেল একদম, মানে কি বলে, আমার তোমার আমার রুমে এসে যাচ্ছে, আমাকে মানে ডিস্টার্ব করছে, আমার পার্সোনাল লাইফে হ্যাম্পার করতেছে, বেশি আর বেশি চলে আসছে, কি বেশি ক্লোজ হলে কি আবার সমস্যা না, বিকর্ষণ বাড়বে না? হ্যাঁ ব্যাপারটা চিন্তা করো। ফার্স্ট টাইম জি আকর্ষণ আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, আমার আকর্ষণ বাড়ছে, বেশি ক্লোজ হলে কি সমস্যা না? বেশি কাছে হ্যাঁ আসলে কি আমার বিকর্ষণ বাড়বে, তাই না? হ্যাঁ আচ্ছা, তো ওইটাই বোঝানো হচ্ছে। তাহলে একটা ডিস্টেন্স আছে আমার আর নট, এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে? তো তোমার হচ্ছে তোমার ফোর্সটা তোমার কি আর নট পর্যন্ত বাড়ে, কিন্তু এই আর নট ক্রস মানে ধরো এখান থেকে তুমি ধরো আসছো, আকর্ষণটা বাড়ছে। বাট জেনে তুমি আরো বেশি ক্লোজ আসবে, আর নট ক্রস করবে, তখন আকর্ষণটা আরো কম থাকবে, বিকর্ষণ দিকে যাবে। হ্যাঁ আর ওটা হচ্ছে, এখন এটা তো ফোর্স ছিল, তাই না? হ্যাঁ তো এনার্জি আর ফোর্সের সম্পর্কটা একটু মানে সমানুপাতিক, কিন্তু মানে উল্টা, মানে মাইনাস, বুঝছো? হ্যাঁ তোমার এটা যদি আমি ইয়া করি, ডিফারেন্সিয়েট করি, মানে একটা সম্পর্ক আছে, মানে উল্টা সম্পর্ক, মানে এটা হচ্ছে এরকম হয়ে যায়, এটা এরকম হয়ে যায়, মানে হচ্ছে উল্টা। এটা যদি এরকম হয়ে থাকে, এটা হচ্ছে এনার্জিটা এরকম উল্টা হয়, ওটা বুঝছো? জি বুঝছি তো একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা বন্ড ক্রিয়েট হওয়ার শর্ত হচ্ছে আমার এনার্জি মিনিমাম হইতে হবে। এই একটা লাইন মনে রাখবা, বলে শক্তি মিনিমাম হইতে হবে, যত ক্লোজ আসবে শক্তি কমবে। শক্তি বলতে মানে ধরো বিকর্ষণ, মানে তুমি কলিশন চিন্তা করো, কলিশন চিন্তা করো, যত কলিশন কম হবে তত আমার কি বন্ড বন্ড হওয়ার প্রবাবিলিটি বাড়বে। কলিশন মিনিমাম হলে একদম বন্ড করে ফেলছে, ঠিক আছে না? হ্যাঁ তো যত তুমি হ্যাঁ ধরো ক্লোজ আসছো, কলিশন তোমার কি মিনিমাম হচ্ছে, মিনিমাম যত ক্লোজ হচ্ছে তোমার কি, তুমি যত দূরত্ব কমতেছে, তুমি যত ক্লোজ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একটা একটা দূরত্ব আর্ন রেখে ধরো একদম এনার্জি একদম মিনিমাম হয়ে গেছে, একদম নিচে, নেগেটিভ হ্যাঁ আর কি, একদম পিক আর কি, নেগেটিভ পিক। তো এই পয়েন্ট হচ্ছে বন্ড ফর্ম হয় আর কি আর নোটে, ঠিক আছে? বাট যেন তুমি আনন্দে আরো ক্লোজ যাবা, তাহলে কি আবার কলিশন বাড়ি যাবে। তখন বিকর্ষণ শুরু হয়ে যাবে tan ইনভার্স 9 মিটার দূরত্বে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এদের বন্ধু আমার আকর্ষণ কাজ করবে না, দেখো তো। হ্যাঁ, ঠিক আছে, মানে আমার সে জি ময়মনসিংহ দিয়ে আসছে, আমি চিরাং দিয়ে আসছি, একসাথে আমার এদের বন্ধু আমার মানে কি সম্পর্ক ভালো আছে, বাট বেশি ক্লোজ হলে কি আবার কি এদের বন্ধু বিকর্ষণ না? হ্যাঁ বিকর্ষণ হ্যাঁ, তো এটার এটাকে আমি যদি এখন এনার্জি হয়েছে, আমি বলছিলাম এনার্জি আর কি ফোর্স সমান উল্টা, তো এটাকে হ্যাঁ আমি যদি উল্টাই দিই, তাহলে এই পার্টটা আছে আমাকে আকর্ষণের জন্য না? স্থিতি শক্তি পাওয়া যাবে এক্স্যাক্টলি, মানে বিয় শক্তি ভাই, এটা হচ্ছে আকর্ষণের জন্য, এই পার্টটা হচ্ছে বিকর্ষণের এটা জন্য। বিকর্ষণের জন্য দেখো আমার নিচের পার্টটাকে আকর্ষণ বলছিল পারবে, আর উপরটাকে বিকর্ষণ বলছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো এটা তোমাদের এগুলো অনেক, এগুলো হচ্ছে তোমার অনেক হিউজ লেভেলের পড়াশোনা, ম্যাটেরিয়াল। আমরা যে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একটা আছে, এমএসসি, এটার পড়াশোনা হচ্ছে, এটা ম্যাটেরিয়াল নিয়ে এগুলো এক্সপ্লেনেশন দেয় আর কি, ম্যাটেরিয়ালের বিভিন্ন প্রপার্টি। তো যেটা হচ্ছে এখানে এখানে দেওয়া আসলে উচিত হিসেবে বলবো না, এগুলো অনেক হিউজ লেভেল পড়াশোনা, আমাদের সময় ছিল না, এগুলো পিসাকে অনেক অ্যাড করা হয়েছে, অনেক অ্যাড করা হয়েছে। তো মোট কথা এটা মনে রাখবে, তাহলে আমাদের কি একটা ব্যান্ড, মানে একটা বন্ধন তখনই হবে যখন আমার এনার্জি মিনিমাম হয়, মানে দেখো স্থির শক্তি সর্বনিম্ন হয়, ঠিক আছে? জি এটা এখানে হয়, এই যে জি আর ইকুয়াল যেমন আর নট, হুম, মধ্যবর্তী দূরত্ব আর কি, দুইটা অ্যাটমের মধ্যবর্তী দূরত্ব জন্য আর নট এই ডিসটেন্স জি হয়। এই পয়েন্ট হচ্ছে এনার্জি মিনিমাম হচ্ছে, এই পয়েন্টে বন্ড হুম, ক্রিয়েট করবে, বন্ড ফর্ম করবে, ঠিক আছে? জি জি ঠিক আছে ক্লিয়ার? হ্যাঁ, clear। ওকে। তো হ্যাঁ, তোমার যেটা বলছো, ধরো তুমি আরেকটা এমসিকিউ দেখো, ধরো ধরো তুমি বোর্ডের এক্সাম, যেমন ধরো 9 নম্বরটা দেখো, এটা বোর্ডে আসছে, দেখছো? খুলনা বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, দেখছো জি কি আসলো, মাত্রা আসছে, সান্দ্রতা গুণাঙ্কের একক একক মাত্রা এগুলো আসছে, তাই না? তারপর 16 নম্বর দেখো, সিলেট বোর্ড দেখো, ঢাকা বোর্ড দেখো, মানে যেগুলো কমন কমন, ঠিক আছে না? হ্যাঁ
কমন গুলো হচ্ছে বোর্ডে ওরে তো হার্ড কোশ্চেন পড়ানো। হার্ড নাম ডিটেলস আছে, তোমাকে কিন্তু পড়তে হবে, যেমন একক মাত্রাগুলো একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, সব টার্ম গুলো ভালো করে বুঝতে হবে। একদম ভিতর থেকে তোমার এমসিকিউ আছে তোমার মেডিকেল, বুঝো না? মেডিকেল হচ্ছে ফিজিক্স থেকে বাংলার মধ্যে পড়তে হবে, মেডিকেল যা অ্যাডমিশন দেয় ওরা ম্যাথের কিছু করতে পারে, ফিজিক্স থেকে বাংলার মধ্যে একদম সব বিজ্ঞানের নাম থেকে শুরু করে সবকিছু ভালো করে একদম আগা থেকে ওরা পড়ে ফেলতে হয়। ওকে, হ্যাঁ বলো, আর কি সমস্যা বলো। বই স্যার, এখানে বলতেছে প্রান্তিক বেগ হচ্ছে বস্তু আর তরলের ঘনত্বের সমানুপাতিক। এখন ঘনত্ব তো ধ্রুবক না, তাহলে ঘনত্বের সমানুপাতিক কিভাবে হবে? কোনটা কোনটা? প্রান্তিক বেগ বস্তু ও তরলের ঘনত্বের সমানুপাতিক, মানে টার্মিনাল ভেলোসিটি। যাই, কই তোমার টপিকটা কি বলবা? জি, 7.12 টার্মিনাল ভেলোসিটি। পাইছি, হ্যাঁ। এটা একদম লাস্টে প্রান্তিক বেগের নির্ভরশীলতা। আচ্ছা, প্রান্তিক বস্তু তরলের ঘনত্বের সমানুপাতিক, তোমার কোশ্চেন কি বলছো? ঘনত্ব তো মানে কনস্ট্যান্ট। হ্যাঁ। আচ্ছা, এটা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলো তো তোমার কথা? যে না, কোনো বস্তু না, ইউনিভার্সাল এটাই তো। কনস্ট্যান্ট না, তা যে কোনো বস্তু বস্তু ভেদে হয়। তরল ভেদে অফকোর্স, এই জন্য আর কি। ধরো তুমি তেলের মধ্যে একরকম ইয়া পাবা, পানির মধ্যে আরেক রকম ইয়া পাবা, পানির মধ্যে আরেকটা ব্যাপার। এটাতে বলছি যেহেতু রোগী পানির রোগ একরকম, তরলের তেলের রোগ একরকম, ওইটাই বোঝা হয়েছে। আচ্ছা স্যার, সান্দ্রতা কি মানে যদি শান্ত প্রবাহ না হয়, ধারারেখ প্রবাহ না হয়, তাহলে কি সান্দ্রতা পাওয়া যাবে না? বুঝিনি কি বললাম। যদি যদি ধারারেখ প্রবাহ না হয়, এখানে যে এখন ধারারেখ প্রবাহ করছিলাম না, স্ট্রিম লাইন। আর তোমার অনেক সাউন্ড আসছে মনে হয় আশেপাশে, কাজ চলছে মনে হয়। হ্যাঁ। না, এখন এইমাত্র, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ধারার কি বললাম? আমি বলতেছিলাম এখন যে প্রবাহী প্রকারভেদের মধ্যে প্রকারভেদের সমরেখ প্রবাহ ছিল না। অসমরেখা প্রবাহ, হ্যাঁ। হ্যাঁ, এটাকে আবার ধারারেখ। আচ্ছা ঠিক আছে। ওটা এখানে সান্দ্রতার মধ্যে লিখছে যে একটি প্রবাহী ধারারেখ প্রবাহে চলতে থাকলে প্রবাহী যে, মানে সান্দ্রতা কি শুধু ধারারেখ প্রবাহের জন্য থাকবে? ওটা যদি টার্বিউলেন্ট হয় তাহলে থাকবে না, অশান্ত প্রবাহ হলে। আচ্ছা দাঁড়াই, আমি কি নিজে দেখি, দাঁড়াও কি বললে এখানে, শান্ত তরলের ধারারেখা প্রবাহ সংক্রান্ত নির্দিষ্ট বলা হয়। তোমার ওই লাইনটা কোথায় আছে একটু বলবা? সান্দ্রতা একদম ফার্স্টে, সেকেন্ড প্যারা। কোনো কেউ ধারার প্রবাহ থেকে প্রবেশ ধারারেখা প্রবাহ কোনটা ছিল? সমরেখ প্রবাহ, যার সম, হচ্ছে, হ্যাঁ, মান আর দিক সমান থাকে এরিয়ার সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, সেই প্রবাহের, হম। প্রবাহীর ধারারেখা প্রবাহ চলতে থাকে। সেভাবে ধারারেখা প্রবাহটা যে সমরেখা, এটা কোথায় বলা আছে? এটা বলা হয়েছে 7.11.2 তে। তোমার, ও ওটা স্রোত রেখা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় অনলি ধারারেখার জন্য প্রযোজ্য, মনে হচ্ছে আমার এটাই। হ্যাঁ। আসলে আমি নিজেও আসলে এসব প্রবাহী সম্পর্কে তো এত মানে অবগত না আর কি, সমপ্রবাহ অসমপ্রবাহ আমি নিজেও তো আমার জানা নাই আর কি। তা আমি দেখবো, সমস্যা নেই। আপাতত ধারারেখা ধরে না, যেহেতু বই আছে, অত এত মানে এত ইম্পর্টেন্ট টপিক না আর কি। মোট কথা আমার সান্দ্রতা জিনিসটা কেন অ্যারাইজ করে ওটা বুঝতে হবে, টার্মটা বুঝতে হবে, যে যখন দিকটা আপেক্ষিক গতি চলে আসে, ডিফারেন্ট ভ্যালোসিটি, তখন হচ্ছে আহ ওই স্পর্শকীয় তোলা একটা আহ, মানে ঘর্ষণ বলের মধ্যে একটা নেগেটিভ বল অ্যারাইজ করে, ওটা হচ্ছে সান্দ্রতা।
এটা বাধা আর কি। তারপর হচ্ছে এখানে একটা কোশ্চেন আছে 7.13.3 সান্দ্রতার উপর তাপমাত্রা প্রবাহের মধ্যে পাইছি। মাছের দেহের ধারারেখীয় গঠন। কোনটা কোনটা? মাছের দেহের ধারারেখীয় গঠনের কারণ লেখা। ও আচ্ছা, মাছের দেহের ধারারেখীয়, আচ্ছা। পানির মধ্যে মাছের সঙ্গে মাছের দেহের দুই কেন্দ্র খানিকটা সরু মধ্যভাগ বেশ মোটা, এই ধরনের গঠন ধারারেখী গঠন, এই জন্য পানির মধ্যে ধারারেখী গঠন, আচ্ছা। উম, উম, ধরে রাখা হয়। আচ্ছা, আচ্ছা, এবারে আমি দেখে বলি, এটা তো আমি ফ্যামিলির টপিক লাগতেছে না, মাছের ক্রিয়াটা, ঠিক আছে। তাহলে আমি এটা একটু দেখবো, এই টপিকটা দেখবো, আর হচ্ছে তোমার ওই টানের ওই সিকিউরিটা একটু দেখবো, ঠিক আছে। 5 নম্বর সিকিউরিটা আরেকটা যেটা আটকেছে ওটা একটু পাঠিয়ে দিই আমাকে, যেটা তুমি আরেকটা ম্যাথে আটকেছে বলছো না, ওটা একটু পাঠিয়ে দিই। আর দেখি আমি শান্তদার এই টপিকটা তুমি দেখবো, আমি ধারা রাখো এটা ব্যাপারটা, সমস্যা নেই, ঠিক আছে। আমাকে তো মনে করে দিই, ঠিক আছে, নেক্সট ক্লাসে মাস্ট। আচ্ছা, আর রেনল্ডের সূত্র, সংকট বেগের রেনল্ডের সূত্র। কত কত টপিক? 7.14.1। রেনল্ডের, আচ্ছা। ও আচ্ছা, রেনল্ড তো তোমার মানে পড়ে নাই, আমি তো পড়াই তোমাকে 8টা ক্রিটিক্যাল। নিউটন আর স্টোকসের। হ্যাঁ, স্টোকসটা পড়াইছি। রেনল্ড কোনটা বলতো? হ্যাঁ, ওটা তো তোমার সবই মানে দেওয়া আছে মনে না, ঠিক আছে। ইটা, রো, আর ব্যাসার্ধ, এটার উপর ডিপেন্ড আর কি। ওটা থেকে ম্যাথ খুব একটা আসে না। তাও আপনি দেখি রেনাল্ডের সংখ্যা, শান্ত না শান্ত, আচ্ছা। এই টপিকটা আমার নতুন অ্যাড করা হয়েছে, রেনাল্ডের এটা। এটা নিয়ে বুঝা গেছে না? কোনো সমস্যা আছে? হ্যাঁ বুঝছি, এখানে হচ্ছে বলতেছে যে রেনল্ডের সংখ্যার মান 1000 অতিক্রম 1000, না করলে হ্যাঁ। প্রবাহ শান্ত রেখাটাকে, অন্যথায় প্রবাহ অশান্ত। আবার আরেক জায়গায় বলছিল স্যার 2000-এর কম হলে, এখন কোনটা বলবো? আরেক জায়গায় 2000 কম বলছে, কোনটা 2000 কম? হ্যাঁ এখানে এই যে একটু আগে বিক্ষি 7.11.3-তে বিক্ষিপ্ত প্রবাহ ওখানে বলছিল। 7.11.3, খুবই কনফিউশন। তুমি 1000টা ধরিও, ঠিক আছে, ঠিক আছে, যেটা ম্যাথে ম্যাথে আছে, একটা ম্যাথ আছে। রেনাল্ডের সূত্রে এমনি কোনো সিকিউরিটি বানো পাই নাই না। না স্বীকৃতি পাইনি। ওটা তো এটা মনে হয় এবছর নতুন অ্যাড করছেন। হয়তো বলতে পারো, তা আমি এর নিজেও আগে কখনো, পাই নাই এটা। হুম। আমাদের সময় ছিল না আর কি, এগুলো নতুন অ্যাড করা হয়েছে। ভালো হয়েছে তুমি দেখাই দিচ্ছ, বলে বলতে এটা একটু মানে তো ইম্পর্টেন্ট লাগছে না, জাস্ট কোড ইজি, এক সূত্র জাস্ট বি সি ইকুয়াল টু কে ইনটু জি। ই ডিভাইড বাই রো আর, খারাপ না। স্টোকস ল,
আর আছে? আর নাই, শিওর তো দেখো। আর নাই। আচ্ছা। এমনি মোটামুটি তোমার তো আইডিয়া তো হয়েছে তাই না, এই চ্যাপ্টারের কোনগুলো ইম্পর্টেন্ট জি। টপিক, মোটামুটি ওভারঅল তো একটা মানে ধারণা পাওয়া গেছে। আমি ওই তোমার ওই টানের ওটা আমি নেক্সট ক্লাসে তোমাকে মাস্ট আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আর এই ধারা তারা এগুলো আমি একটু দেখি, নিজে করতে হবে এগুলো, আমি নিজের এত আইডিয়া নেই। নিজে দেখি আমি, এগুলো নেটে আছে সম্ভবত, আমি ইউটিউব থেকে দেখে 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 দেখবো কোনো ইজি ব্যাখ্যা আছে কিনা এগুলো, ঠিক আছে? তো আমি তোমাকে আচ্ছা। নেক্সট ক্লাসে হচ্ছে যে চ্যাপ্টারের ওই ম্যাথটা একটু বুঝিয়ে দিব, দুইটা ম্যাথ যেটা আছে ওই হুম, f/2 হবে কিনা, f হবে, এটা কি আমি দেখবো। আর হুম, হচ্ছে আর এই টপিকটা আর কি, মাছের ওই ধারার ওইটা, প্লাস ওই আদার আদার যে ধারার প্রভাব প্রবাহী যেগুলো আছে ওগুলো আমি একটু দেখে দিব, তোমাকে দেখাই দেবো, ঠিক আছে? হুম। তাহলে আজকে আর নিয়ে চ্যাপ্টার শুরু করতেছি না আর কি। ওকে, আচ্ছা। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা মহাকর্ষ বিকাশ করবো আর কি, কালকে আর কি নেক্সট ক্লাস, ঠিক আছে? তো কালকে টাইমটা তোমাকে একটু বলে দিই, আমার রুটিনটা একটু দেখি, আমি একটা সেকেন্ড হোল্ড করো। কালকে হচ্ছে একটা সেকেন্ড হোল্ড করো, রেকর্ডিং পজ করো।